ইংলিশ টিউটোরিয়াল চ্যানেল লার্ন অ্যান্ড এনজয় সবাইকে জানাই স্বাগত। আজকে আমি পড়াচ্ছি ক্লাস 10 এর ইংলিশ টেক্সট বুক ব্লিশ এবং আজকে আমি আমার টপিকে রেখেছি লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি ফুল পোয়েম পেজ নাম্বার 31, 32 অ্যান্ড 33। আজকের ক্লাসে আমি তোমাদের মাই ওন ট্রু ফ্যামিলি কবিতাটি পুরো পড়াবো, লাইন বাই লাইন অর্থ বোঝাবো এবং এই কবিতার অন্তর্নিহিত যে অর্থ সেটাও তোমাদেরকে বুঝিয়ে বলবো। চলো তাহলে দেরি না করে ঝটপট শুরু করে দিই আজকের ক্লাস। লেসন নাম্বার 4 মাই ওন ট্রু ফ্যামিলি অর্থাৎ আমার নিজের সত্যিকারের পরিবার। রাইটার হলেন টেড হিউজ। এরপরে দেখো নিচে অথর এবং টেক্সট সম্পর্কে কিছু কথা বলা আছে। চলো জেনে নিই অথর সম্পর্কে। এডওয়ার্ড জেমস টেড হিউজ 1930 to 1998 was a noted English poet। অর্থাৎ এডওয়ার্ড জেমস টেড হিউজ, যিনি 1930 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1998 সালে যার মৃত্যু হয়, তিনি ছিলেন একজন উল্লেখযোগ্য ইংরাজি কবি। and had been the poet laureate of Great Britain from 1984 till his death। অর্থাৎ তিনি ছিলেন গ্রেট ব্রিটেনের পোয়েট লরিয়েট 1984 সাল থেকে তার মৃত্যুর আগে অবধি বা মৃত্যু পর্যন্ত। পোয়েট লরিয়েট হলো সেই কবিরা যাদেরকে অফিসিয়ালি গভর্নমেন্ট থেকে বা কনফারিং ইনস্টিটিউশন থেকে নিযুক্ত করা হয় বিভিন্ন উৎসব অনুষ্ঠানে কবিতা লেখার জন্য। তাই টেড হিউজ ছিলেন গ্রেট ব্রিটেনের পোয়েট লরিয়েট এবং 1984 সাল থেকে তার মৃত্যু অবধি তিনি এই দায়িত্বে ছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। এবং তার বিখ্যাত কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেইন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। নেক্সট দেখো, দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আ ইয়ং চাইল্ড ইন অ্যান ওক উড। অর্থাৎ এই কবিতাটি বর্ণনা করে এক জাদুর মতো অভিজ্ঞতা বা এক অদ্ভুত অভিজ্ঞতা একটি ছোট ছেলের একটি ওক গাছের জঙ্গলে। ওক উড মানে ওক গাছের জঙ্গল। and indicates that human beings and trees should thrive as a single family। এবং কবিতাটি এটা নির্দেশ করে যে মানব জাতি এবং গাছেদের একই সাথে বর্ধিত হওয়া, উন্নতি হওয়া বা একই সাথে বেড়ে ওঠা উচিত। অর্থাৎ তাদের কিন্তু একই রকম যত্ন প্রয়োজন। ইট ফোকাসেস স্ট্রংলি অন দ্য নিড টু প্রোটেক্ট আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড। এবং মানব জাতির মঙ্গল সাধনের জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করার যে ভীষণ প্রয়োজন সেই বিষয়টির ওপর এটি আলোকপাত করে। অর্থাৎ আমরা মানুষেরা প্রকৃতির ওপর কিন্তু সম্পূর্ণরূপে নির্ভরশীল। গাছ ছাড়া আমরা বাঁচতে পারি না, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিন্তু সেই বিষয়টি ভুলে গিয়ে প্রকৃতির ওপর যথেষ্ট অত্যাচার করি, গাছ কাটি, এমন অনেক কাজ করি যাতে প্রকৃতির ক্ষতি হয়, প্রকৃতির বিনাশ হয়। আমরা যদি বিষয়টিকে বুঝতে না পারি যে গাছেরা আমাদের প্রকৃত বন্ধু, গাছ ছাড়া আমরা বাঁচতে পারবো না, তাহলে কিন্তু আমাদের জীবন একদিন ধ্বংসের দিকে এগিয়ে যাবে। মানব জাতির উন্নতি সাধনের জন্য এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য গাছ রোপণ কিন্তু ভীষণ জরুরি এবং প্রকৃতির ওপর যত্নবান হওয়াটা কিন্তু আমাদের দায়িত্ব। এই বার্তায় কবি তার এই কবিতার মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এবার চলো আমরা কবিতা পড়ে নিই। আমরা প্রত্যেকটি লাইন পড়বো এবং মানে বুঝে নেব। দেখো কি বলছে। ওয়ান্স আই ক্রেপ্ট ইন অ্যান ওক উড, I was looking for a stag. I met an old woman there, old nobly stick and rag. She said, I have your secret here inside my little bag. Once মানে একদা বা একটা সময়ে, I crept in an oak wood অর্থাৎ আমি একটা ওক গাছের জঙ্গলে
চুপি চুপি প্রবেশ করেছিলাম। ক্রেপ্ট মানে হামাগুড়ি দিয়ে প্রবেশ করা বা অলক্ষ্যে প্রবেশ করা। সেইভাবে আমি একটা ওক গাছের জঙ্গলে একটা সময় প্রবেশ করেছিলাম। এখানে আই বলতে লেখকের কথা বলা হয়েছে। কিসের জন্য প্রবেশ করেছিলাম দেখো কি বলছে, আই ওয়াজ লুকিং ফর আ স্ট্যাগ। আমি একটা পুরুষ হরিণ খুঁজছিলাম। স্ট্যাগ মানে পুরুষ হরিণ। তাহলে লেখক যে ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলেন কিসের জন্য, না একটা পুরুষ হরিণ খুঁজবার জন্য। এবং সেখানে কি হলো চলো আমরা পড়ব। আই মেট অ্যান্ড ওল্ড ওম্যান দেয়ার। আমার সেখানে একটা বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হয়েছিল। অল্ড নবলি স্টিক অ্যান্ড র্যাগ। তার কাছে ছিল একটা গাঁটযুক্ত লাঠি এবং তার পোশাক ছিল ছিন্ন। নবলি মানে হচ্ছে গাঁটযুক্ত। তার হাতে বৃদ্ধা মহিলা যেহেতু একটা লাঠি ছিল। শি সেড, তিনি বলেছিলেন, তিনি বলতে এখানে বৃদ্ধা মহিলার কথা বলা হয়েছে। কি বলেছিলেন, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ। আমার এই ছোট্ট থলিতে তোমার গোপন কিছু আছে। অর্থাৎ তিনি তার কাছে যে ছোট্ট ব্যাগটা ছিল, থলিটা ছিল, সেটা দেখিয়ে বলেছিলেন যে এই থলিটির মধ্যে তোমার গোপন জিনিস আছে। নেক্সট দেখো, দেন শি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক। She opened up her little bag and I came twice awake, surrounded by a staring tribe and me tied to a stake. এরপর তিনি অর্থাৎ সেই বৃদ্ধা মহিলা কর্কশ স্বরে হাসতে শুরু করেছিলেন। ক্যাকল মানে হচ্ছে কর্কশ স্বর, কর্কশ স্বরে হাসতে শুরু করেছিলেন। অ্যান্ড আই বিগ্যান টু কোয়েক, এবং আমি কাঁপতে শুরু করেছিলাম। শি ওপেন্ড আপ হার লিটল ব্যাগ, তিনি তার ছোট্ট থলিটা খুলেছিলেন। অ্যান্ড আই কেম টুয়াইস অ্যাওয়েক, এবং আমি দুবার জেগে উঠেছিলাম। এখানে টুয়াইস অ্যাওয়েক বলতে দুইভাবে জেগে ওঠার কথা বলা হয়েছে। সারাউন্ডেড বাই আ স্টিয়ারিং ট্রাইব অ্যান্ড মি টাইড টু আ স্টেক, এবং আমি দেখেছিলাম যে আদিবাসী উপজাতিরা যারা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে, তারা আমাকে ঘিরে রয়েছে। স্টিয়ারিং ট্রাইব বলতে এক দৃষ্টে তাকিয়ে থাকা উপজাতি সম্প্রদায়। অ্যান্ড মি টাইড টু আ স্টেক, এবং আমি একটা খুঁটির সাথে, স্টেক মানে খুঁটি, খুঁটির সাথে বাঁধা রয়েছি। নেক্সট প্যারাগ্রাফ, দে সেড উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি। উই আর চপড ডাউন, উই আর টর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই আনলেস ইউ মেক আ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই। দে সেড উই আর দ্য ওক ট্রিজ, অর্থাৎ তারা বলেছিল। তারা বলতে এখানে কাদের কথা বলা হয়েছে, সেই আদিবাসী সম্প্রদায়ের কথা। তারা কি বলেছিল, যে আমরা হলাম ওক গাছেরা, উই আর দ্য ওক ট্রিজ, এবং আমরা কারা, অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি, এবং আমরা হলাম তোমার নিজের সত্যিকারের পরিবার। এখানে আদিবাসীরা বলছে যে তারা ওক গাছ, এবং তারা হলো লেখকের অর্থাৎ সেই ছোট্ট ছেলেটির সত্যিকারের পরিবার। এটা কারা বলেছিল, সেই উপজাতির লোকেরা বলেছিল। এবার প্রশ্ন হচ্ছে, মানুষ কি গাছ হতে পারে? আসলে গাছ তো নিজেরা কথা বলতে পারে না, সেই জন্য কিন্তু আদিবাসী উপজাতিদের রূপ ধরে তারা কথা বলছে। নেক্সট দেখো কি বলছে, উই আর চপড ডাউন, অর্থাৎ আমাদের কেটে ফেলা হয়। উই আর টর্ন আপ, আমাদের ছিন্ন করা হয়। ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, তাতে তোমার চোখের পলক পড়ে না বা তুমি সেই দিকে দৃষ্টিপাত করো না। অর্থাৎ আমাদের কেটে ফেলা হোক, ছিঁড়ে ফেলা হোক, ধ্বংস করা হোক, তাতে তোমার ওপর কিন্তু কোনো প্রভাব পড়ে না। আনলেস ইউ মেক আ প্রমিস নাও, নাও ইউ আর গোয়িং টু ডাই, অর্থাৎ তুমি যদি না এখন একটি প্রতিজ্ঞা করো, তাহলে তুমি এখন মরতে চলেছ, অর্থাৎ তোমাকে মেরে ফেলা হবে। তুমি যদি প্রতিজ্ঞা না করো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। এবার কি প্রতিজ্ঞা লেখককে করতে হবে চলো জেনে নিই নেক্সট প্যারাগ্রাফে। Whenever you see an oak tree failed, swear now you will plant two. Unless you swear, the black oak bark will wrinkle over you and root you among the oaks where you were born but never grew. তাহলে কি প্রতিজ্ঞা? Whenever you see an oak tree failed, যখনই তুমি দেখবে যে কোনো ওক গাছ পতিত হয়েছে বা কেটে ফেলা হয়েছে, swear now, এখন প্রতিজ্ঞা করো,
ইউ উইল প্ল্যান্ট 2, তুমি 2টো ওক গাছ রোপণ করবে। অর্থাৎ একটি গাছ যদি মারা যায় বা নষ্ট হয় তার জন্য তুমি 2টো গাছ রোপণ করবে, এই প্রতিজ্ঞাটা তোমাকে করতে হবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার্ক উইল রিঙ্কল ওভার ইউ, এবং তুমি যদি এই প্রতিজ্ঞাটা না করো তাহলে এই ওক গাছের কালো বাকলগুলি তোমার ওপরে কুঞ্চিত প্রভাব বিস্তার করবে, অর্থাৎ তোমার গায়ে সেগুলো জড়িয়ে যাবে। অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং ওক গাছের জঙ্গলের মধ্যে তোমাকে প্রথিত করবে, তোমাকে পুঁতে দেবে। ওয়্যার ইউ ওয়্যার বর্ন বাট নেভার গ্রিউ, যেখানে তুমি জন্মেছিলে কিন্তু কখনো বড় হওনি। অর্থাৎ লেখক যদি একটি গাছ মারা যাওয়ার জন্য 2টি গাছ রোপণ করার প্রতিজ্ঞা না করেন তাহলে সেই আদিবাসী সম্প্রদায়রা কি করবে? তারা যেহেতু ওক গাছ, তাহলে তাদের সেই কালো রঙের বাকল দিয়ে লেখকের গায়ের ওপর কিন্তু জড়িয়ে থাকবে এবং লেখককে ওক গাছের জঙ্গলে পুঁতে দেবে, যেখানে লেখক জন্মেছিলেন কিন্তু কখনো বড় হননি। মানুষ কিন্তু প্রকৃতির মাঝে জন্মগ্রহণ করে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে আস্তে আস্তে প্রকৃতিকে ভুলে যায়, অর্থাৎ প্রকৃতির মধ্যে সে আর থাকতে চায় না, বেড়ে উঠতে চায় না। এখানে সেই কথাটাই এইভাবে বলা হয়েছে যে যেখানে তুমি জন্মেছিলে কিন্তু কখনো বড় হওনি, অর্থাৎ তুমি প্রকৃতিকে ভুলে গেছো। নেক্সট প্যারা, দিস ওয়াজ মাই ড্রিম বিনিথ দ্য বাউস, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি। When I came out of the oak wood back to human company, my walk was the walk of a human child, but my heart was a tree. অর্থাৎ দেখো, দিস ওয়াজ মাই ড্রিম, এটাই ছিল আমার স্বপ্ন, বিনিথ দ্য বাউস, গাছের ডালের বা গাছের শাখার নিচে, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, সেই স্বপ্ন যেটা আমাকে পাল্টে দিয়েছিল। When I came of the oak wood, আমি যখন ওক গাছের জঙ্গল থেকে বেরিয়ে এসেছিলাম, ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি, মানব সঙ্গীদের মধ্যে, মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল একটা মানব শিশুর মতো, বাট মাই হার্ট ওয়াজ আ ট্রি, কিন্তু আমার হৃদয়টা ছিল গাছেদের বা গাছ। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কবি একটা স্বপ্ন দেখছিলেন। কোথায় স্বপ্ন দেখছিলেন? ওক গাছের শাখার নিচে, এবং সেটা ছিল সেই স্বপ্ন যেটা তাকে পাল্টে দিয়েছিল, যেটা তাকে জাগিয়ে তুলেছিল। তাহলে আমরা পড়েছিলাম যে কবি 2 ভাবে জেগে উঠেছিলেন। একটি জেগে উঠেছিলেন তার ঘুম থেকে এবং আরেকটি জেগে উঠেছিলেন তার চিন্তন বা মনন থেকে, তার অজ্ঞতা থেকে। সেই স্বপ্ন তাকে সম্পূর্ণ অন্য এক মানুষে রূপান্তরিত করেছিল। মানুষেরা প্রকৃতির মাঝে জন্ম নেয় কিন্তু বড় হওয়ার সাথে সাথে প্রকৃতির বিনাশ ঘটাতে থাকে। কিন্তু কবি এখানে এই স্বপ্নটি দেখে যখন ওক গাছের জঙ্গল থেকে বেরিয়েছিলেন এবং মানব সমাজের মধ্যে এসেছিলেন, তখন তার চেহারাটা ছিল মানব শিশুর মতো, কিন্তু তিনি কিন্তু গাছেদের কথা অনুভব করতে শিখেছিলেন, গাছেদের কথা তার হৃদয়ে বুঝতে শিখেছিলেন। এবং এই জন্য এখানে বলা হয়েছে মাই হার্ট ওয়াজ আ ট্রি, অর্থাৎ আমার হৃদয়টা ছিল গাছ, অর্থাৎ গাছেদের জন্য তার হৃদয় কিন্তু কাঁদতে শিখেছিল, বুঝতে শিখেছিল যে গাছেদের রক্ষা করা বা পরিবেশকে রক্ষা করা কিন্তু আমাদের কর্তব্য। চলে আসছি ওয়ার্ড নেস্টে। দেখো, স্ট্যাগ মানে হচ্ছে মেল ডিয়ার বা পুরুষ হরিণ, নবলি মানে আনস্টেডি বা গাঁটযুক্ত বা অস্থির, সোয়ার মানে হচ্ছে প্রমিস বা প্রতিজ্ঞা, অল্টার্ড মানে চেঞ্জড বা পরিবর্তিত। তাহলে এখানেই আমাদের পোয়েমটি কমপ্লিট হয়ে যাচ্ছে। এর পরের দিনকে আমরা এক্সারসাইজ থেকে স্টার্ট করব। তোমরা যারা ভিডিওগুলি দেখছো, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে শেয়ার করো বন্ধুদের সাথে। আর যারা নতুন আমার চ্যানেলে আসছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও এগিয়ে যেতে সাহায্য করো। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং প্রতিদিন আমার ভিডিওগুলি দেখছো, তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।